নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে শনির বক্রগতির দরুন শনি পুরোনায় যে মকর রাশিতে প্রত্যাবর্তন করতে চলেছে, অর্থাৎ 12 তারিখ, সেই মকর রাশিতে প্রত্যাবর্তনকালে যে সার্বিক ফলাফল দেবে এবং লগ্নভিত্তিক ফলাফল দেবে তার উপর একটা সুনির্দিষ্ট আলোচনা। আমি মকরে অ্যাকচুয়ালি নয়, যখন কুম্ভ রাশিতে 1°4' শনি যখন বকরি হয়েছিল, অর্থাৎ 5ই জুন, আমি তার পূর্বে একটি অনুষ্ঠান করে আপনাদের বলেছিলাম যে আমি পুনরায় শনি যখন মকর রাশিতে প্রত্যাবর্তন করবে, অর্থাৎ 12 তারিখের আগে তার একটা অনুষ্ঠান করব। আমি চেষ্টা করছি সেই অনুষ্ঠানটা আজকে করার। আশা করি অনুষ্ঠানটা ফলপ্রসূ হবে আপনাদের ক্ষেত্রে। আমি কতগুলো ডেটা আপনাদের আগে দিয়ে দিই, তারপরে আলোচনায় যাব। আলোচনা শুরুর আগে শুধু একটু কথা বলবো, দয়া করে একটু ব্যাপারটাকে একটু শেয়ার করবেন। অনুষ্ঠানটা খুব ইম্পর্টেন্ট টপিক, অনেকগুলো বিষয়ের মধ্যে সন্নিবিষ্ট থাকবে। যারা একবারে মনে করছেন জিনিসটা হয়তো উপলব্ধি হচ্ছে না, যেহেতু অনেকগুলো টপিক প্রথমেই বললাম, একবার শুনতে পারেন, শুনলে ব্যাপারগুলো সেই মতো নোট ডাউনও করে রাখতে পারেন। আমি কিন্তু প্রিসাইজলি বলবো প্রত্যেকটা জায়গা। অ্যাকচুয়ালি 5 তারিখ 5ই জুলাই সকাল 4:13 শনি 1°4' 43" কুম্ভ রাশিতে বকরি হবে। বকরি হয়ে সে নিচের দিকে আস্তে আস্তে আসতে থাকবে এবং নাবতে নাবতে সে 12 তারিখ, আগামী 7-8 দিন বাদে 12 তারিখ সকাল 10:17 মকর রাশিতে প্রত্যাবর্তন করবে। মকর রাশিতে যেই না প্রত্যাবর্তন করবে, সঙ্গে সঙ্গে শনি কন্যা রাশির নবাংশে শিফট করে যাবে। শনি এখন উল্টো দিকে চলছে, ফলে আমরা নবাংশের গণনাগুলো রাহু কেতুর মতন ঘড়ির কাঁটার দিকে করব, উল্টো দিকে। এই শনি মার্গী হবে অ্যাকচুয়ালি 23শে অক্টোবর ভোর 4:19। তখন যে ডিগ্রি পর্যন্ত শনি পেছন দিকে যাবে মকর রাশিতে, সেটা হচ্ছে 24°24' 40", অর্থাৎ মকর রাশিতে শনি প্রায় 5.5° নিচে নামবে এবং এই ঘরে 1° ছিল। তার মানে যেটা আমি ইউজুয়ালি আপনাদের বলে থাকি, যে স্যাটার্ন যখন বক্রগতিতে যায় তখন সে 6.5° টেন্টেটিভলি পেছন দিকে যায়, এবং মার্গী গতিতে যখন যায় সে মোটামুটি 19 থেকে 19.5° মতন মার্গী গতিতে যায়। এটা স্যাটার্নের নর্মাল হ্যাবিট। এবার এই প্রসঙ্গে আলোচনাটাকে এবার একটুখানি নির্দিষ্ট করার জন্য কতগুলো জায়গা আপনাদের বলে দিই। সেটা হচ্ছে 29শে অগস্ট অ্যারাউন্ড 3টে সকালবেলা, মানে ভোর রাতে 3টে, শনি পেছন দিকের গতিতে থাকবে, অর্থাৎ বকরি গতিতে থাকবে, এবং তখন সে সিংহ রাশির নবাংশে প্রবেশ করবে, অর্থাৎ 26°40' ক্রস করে সিংহ রাশির নবাংশে প্রবেশ করবে। এবং এরপরে স্যাটার্ন একটা নির্দিষ্ট সময় বাদে 23শে অক্টোবর, যেরকম প্রথমেই বললাম, মার্গী হবে। মার্গী হয়ে আবার সোজা দিকে গতি নেবে। গতি নিয়ে আবার এই 26°40' ক্রস করতে স্যাটার্নের সময় লাগবে 14ই ডিসেম্বর রাত্রি 9:01 পর্যন্ত। অর্থাৎ আপনি যদি টাইমটা হিসেব করেন, তাহলে অগস্ট মাসটা ছেড়ে দিলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তার মানে প্রায় 2.5 মাস শনি, 2.5 মাসের প্রথম 1.5 মাস বকরি গতিতে সিংহ রাশিতে থাকবে নবাংশে, তারপরে মার্গী গতিতে সিংহ রাশির নবাংশে থাকবে। এবার কেন বারবার সিংহ রাশির নবাংশ বলছি সেটাও পরে বলবো, শুধু টাইমিংটা একটু মাথায় রাখবেন। আলটিমেটলি সামনের বছর 17ই জানুয়ারি 2023 সালে বিকেল 5:01 শনি পার্মানেন্টলি কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং থাকবে 2023 সালের মার্চ মাসের শেষ পর্যন্ত। কারণ এই যে 3 মাস মত পর্যন্ত স্যাটার্ন যে কুম্ভ রাশিতে অবস্থান করলো,
আর এইখানে থাকবে 2 বছর 3 মাস। তো 2 বছর 3 মাস আর এই 3 মাস যোগ করলে 2.5 বছর স্যাটার্ন কুম্ভ রাশিতে থাকবে। গ্রহ তার একদম পারফেক্ট হিসেব অনুসারে চলে। এবার পার্টলি এফেক্টটা দিচ্ছে, কারণ একটা ঘরে সে কিছুদিন অলরেডি অবস্থান করে নিয়েছে। এবার আমি যে টপিকটায় আসবো সেটা হচ্ছে মকরের অ্যাকচুয়াল গুণাবলী। দেখুন, কুম্ভ হচ্ছে দ্য এন্টার ওয়ার্ল্ড। আমরা যদি এক কথায় বলি, সমগ্র পৃথিবীর ওপরে ইফেক্ট কুম্ভ রাশি থেকে আসে। কুম্ভ শনির মূল ত্রিকোণ, কিন্তু মনে রাখবেন যে কোনো রাশির মূল ত্রিকোণ তার দ্বাদশ ভাব, তার পেডিস্টালটা রচনা করে, অর্থাৎ সেই দ্বাদশ ভাবের ওপর দাঁড়িয়ে তার নির্দিষ্ট ভাবটাতে যাওয়া যায়। সেই হিসাবে মকর রাশি তার পেডিস্টাল, অর্থাৎ তার যে প্ল্যাটফর্ম যেটা আছে সেই প্ল্যাটফর্মটা সে তৈরি করে দেয়। এই প্ল্যাটফর্মটা কীরকম? মকর রাশি সম্পর্কে আপনাদের অনেকবার বলেছি, মকর রাশি হচ্ছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এক্সিকিউশন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনের ঘর। অর্থাৎ যেরকম পৃথিবীর যে প্রান্তে যেরকম প্রশাসনিক যে মত নেওয়া হয় এবং সেই মতের যে সিদ্ধান্তের যে এক্সিকিউশন হয়, সেই এক্সিকিউশনটা এই ঘরের হচ্ছে কারকতার প্রধান। অর্থাৎ এই ঘরটাকে অ্যাকচুয়ালি আমরা আর রুম অফ গভর্নেন্স হিসাবে ধরতে পারি, যেখান থেকে এবার গভর্নেন্সের বিভিন্ন ফর্ম আছে। আমরা বাড়িতেও একটা গভর্নেন্স চালাই, যেখানে স্বামী স্ত্রী, বাবা মা, সন্তান সন্ততি, ভাই বোন থাকে, যেখানে একজন হেড অফ দ্য ফ্যামিলি হ্যাঁ থাকে, তিনি সমস্ত কিছু পরিচালনা করেন, এভাবেই সংসারটা চলে। সেরকম প্রত্যেকটা ফ্যামিলি যদি এক একটা করে কোষ হয়, তাহলে প্রত্যেকটা কোষ যুক্ত করে যেরকম একটা হিউম্যান বডি হয়, সেরকম প্রত্যেকটা ফ্যামিলিকে যুক্ত করে করে একটা দেশ, রাষ্ট্র বা সমগ্র পৃথিবী তৈরি হয়। শনি যেহেতু কম্প্রিহেন্সিভ এফেক্ট দেয়, শনির কোনো পার্টলি এফেক্ট হয় না, যে এখানে একটু এফেক্ট দিলাম, ওখানে একটু এফেক্ট দিলাম, এরকম নয়। স্যাটার্ন ইজ দ্য জাইগ্যান্টিক প্ল্যানেট, তাকে আমরা গ্রহরাজ বলে থাকি, এবং তার এফেক্ট সবসময় সার্বিক হয়। এই সার্বিক এফেক্টের কারণে স্যাটার্নের পজিটিভ বা নেগেটিভ, স্যাটার্ন যখন যেভাবে যে এফেক্ট দেবে, সেই এফেক্টের কোনোটার থেকেই আমরা কোনো রকমই বাইরে যেতে পারি না, আমাদের যাওয়া সম্ভব নয়। অ্যাকচুয়ালি জীবকুল বা জড়কুল কেউই বাইরে যেতে পারে না। এবার যার মধ্যে কনসেন্স আছে, চেতনা আছে, সে বহিঃপ্রকাশ করতে পারে। যার মধ্যে চেতন পার্টটা নেই বা সেটা ডিফাঙ্ক স্টেজে আছে, তিনি করতে পারেন না। এই হচ্ছে বিষয়। তার সাথে মকর রাশি যে সমস্ত জায়গাকে আরও রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে ন্যায়, সেটা হচ্ছে জাস্টিস, সেটা হচ্ছে লেজিটিমেসি। যে কোনো অন্যায়, সেই অন্যায় আমাদের দ্বারা জ্ঞাতে অজ্ঞাতে আমরা সবাই কম বেশি অন্যায় করি, কারণ আমরা প্রত্যেকেই ষড়রিপুর বশবর্তী। তো সেই অন্যায় যখন হয়, তখন আমাদের একটা কোর্ট অফ রেকর্ড আছে, আমাদের রেকর্ডে সেটা নথিভুক্ত হয়। তো সেই নথিভুক্তর ফল সবসময় আমরা তৎক্ষণাৎ পাই না, অনেক সময় আমরা অনেক জন্ম পরেও পাই। বহু মানুষকে প্রারব্ধ কর্ম বলতে অনেক মানুষ বলে আমি তো কোনো দিন কিছু করিনি। হ্যাঁ, এবার সেটা তো তার সেলফ একটা বক্তব্য, এক ধরনের এজাহার যাতে বলা যায়, কিন্তু সেটা তো সব জায়গায় গ্রহণযোগ্য নয়। আপনি হাঁটছেন, আপনার অসতর্কতাবশত হয়তো একটা কোনো রেপটাইল প্রাণী আপনার পায়ের তলায় মারা পড়ে গেল, মরে গেল সেই প্রাণীটা। এবার আপনাকে ঈশ্বর দুটো চোখ দিয়েছে, আপনি যদি আকাশের দিকে তাকিয়ে চলেন, তো তার দায় তো আপনাকে নিতে হবে। এরকম বহু জিনিস আছে আমরা জ্ঞাতে অজ্ঞাতে আমরা করি। আমরা ধরুন একটা পাবলিক বাসে করে যাচ্ছি, আমরা একটা সিট অকুপাই করে বসে আছি, হয়তো সামনে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, যিনি হয়তো আপাত দৃষ্টিতে ইয়াং, কিন্তু তার শরীরে হয়তো এমন কোনো প্রবলেম আছে যিনি দাঁড়িয়ে থাকতে পারছেন না। আমাদের মধ্যে কি সেই ক্ষমতাটা আছে যেটা আমরা বুঝি, বা আমরা তাকে সেই সিটটা ছেড়ে দিই যে আমি কিছুক্ষণ বসেছি, আপনিও কিছুক্ষণ বসুন? কেউ ছাড়ে না। আমি বয়স্কদের মধ্যে তবুও দেখেছি সিট ছেড়ে দেন, কিন্তু ইয়াং জেনারেশনের মধ্যে আমি খুব কম দেখেছি। এটা আমি আমার একদম আত্মোপলব্ধি বলছি, ইয়াং জেনারেশনের লোকেরা কম ছাড়ে। তো এই যে আমরা জ্ঞাতে অজ্ঞাতে এরকম বহুবিধ পাপ কাজ করি, মানুষকে ঠকানো, মানে মিথ্যে কথা, যে মিথ্যে কথার দ্বারা অপর মানুষের ভয়ানক ক্ষতি হয়,
এরকম মিথ্যে কথা, মানুষকে প্রতারণা করা, মানুষকে ভ্রমিত করা, মানুষকে সোশ্যালি, ইকোনমিক্যালি বা তাকে বিভিন্নভাবে ফ্যামিলি ওয়াইজ তাকে বিভিন্নভাবে শোষণ করা, এই সমস্ত কিছুর কাজ আমরা কিন্তু জ্ঞাতে অজ্ঞাতে কম বেশি করেই থাকি। এবার এই কাজগুলো কলিযুগে এতটা বেশি মানুষ চিন্তা করে না, কারণ আমাদের প্রত্যেকের চিন্তার স্তরটা অনেক নিম্নগামী হয় এক্ষেত্রে। আমি সবাইকে বলছি না, সমাজের 5-7% মানুষ আছেন যারা স্যাক্রেড মানুষ, কিন্তু আমাদের মতন যারা সাধারণ মানুষ তারা কিন্তু এই স্তরেই বিলং করি মোর অর লেস। তো তারা প্রত্যেকেই এই ধরনের কাজ জ্ঞাতে অজ্ঞাতে আমরা করে থাকি, যে আমি ভালো আছি বাবা ঠিক আছে, অন্য লোক যেরকম থাকলো তো আমার তাতে কি অসুবিধা আছে, একটু আহু করলাম ওই পর্যন্ত। এই যে আমাদের মধ্যে একটা লোক দেখানো প্রবৃত্তি, এগুলো সমস্ত কিছু স্যাটার্ন রেকর্ড করে। স্যাটার্ন একমাত্র দ্য প্ল্যানেট অফ জাস্টিস, তিনি হচ্ছেন জাজ। জাজের কাজ হচ্ছে ন্যায় বিচার করা। এই ক্যাপ্রিকনের রুমটা হচ্ছে ন্যায় বিচারের জন্য প্রকৃষ্ট, অর্থাৎ আমাদের কর্মকাণ্ডের ফলে যে সমস্ত অপরাধ সংগঠিত হয় সেই অপরাধের পরিপূর্ণ ফল এখানে দিতে থাকে। আমি আপনাদের বেশ কিছু এপিসোড আগে একটা আলোচনায় বলেছিলাম যে স্যাটার্ন যদি কুম্ভ রাশির 6-7 ডিগ্রি ঢুকে বকরি হতো, অর্থাৎ দেখা যেত তাকে আর মকর রাশিতে প্রত্যাবর্তন করতে হচ্ছে না, তাহলে প্রসেসটা অন্যরকম হতো। সমাজে অনেক দিক থেকে বিশৃঙ্খলার সৃষ্টি হতো এ সময়। হ্যাঁ, বিভিন্ন ভাবাবেগের কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হতো, কিন্তু সেই বিশৃঙ্খলাটা এখন হবে না। মানে এই 12 তারিখের পর থেকে সেই বিশৃঙ্খলাটা কিন্তু অনেক বেশি সুশৃঙ্খলভাবে হবে। অর্থাৎ যে অপরাধ করেছে সেই অপরাধের কিন্তু এখন মূল্য দিতে হবে। অ্যাকচুয়ালি তার টাইম অলরেডি স্টার্ট হয়ে গেছে 12ই মে থেকে, যখন থেকে শনি একদম 3.5 মিনিটের নিচে গতিতে নেমে গেছে। এরপরে যে ফলটা সে আস্তে আস্তে দিতে থাকবে সেটা কিন্তু যত সে প্রোগ্রেসিভলি মকর রাশিতে ঢুকবে এসে নিজের মূল ত্রিকোণের দ্বাদশে, তত সে দিতে থাকবে। এবং দেওয়াটা আপনারা নিজেদের, আমি বারবার বলেছি, অ্যাস্ট্রোলজি যারা চর্চা করেন বা যারা ইন্টারেস্ট রাখেন বা যারা যে কোনো কারণেই শুনুন না কেন, তারা প্রত্যেকে নিজের জীবন দিয়ে উপলব্ধি করবেন এবং একটু চোখ কান খোলা রাখবেন, তাহলেই দেখতে পাবেন পারিপার্শ্বিক ঘটনাবলিতে অন্যায় করলে এই সময় কিন্তু পানিশমেন্ট পেতে হবে। এবার কলিযুগ বলে পানিশমেন্টটা, তার যে মোডাসটা সেটা অনেক কম হবে। অর্থাৎ আপনি বলবেন হয়তো সামনের বছর জানুয়ারি মাসে এই লোকটা তো পানিশমেন্ট পেল না, এই লোকটা তো পেল না, এই লোকটা তো পেল না, বহু মানুষ আছে এরকম প্রশ্ন করে। আমি তাদের প্রত্যেককেই বলবো যে আপনার দৃষ্টিভঙ্গিটা একটু বদলান। আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, আপনার লোকাল স্ট্যান্ডাই কোথায় সেটা আগে বোঝার চেষ্টা করুন। আপনি দাঁড়িয়ে রয়েছেন এমন একটা যুগে, যে যুগে ধর্ম একটি মাত্র পায়ের ওপর দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ 75% সেখানে বিলুপ্ত হয়ে গেছে। অর্থাৎ এই বিলুপ্ত একটা জায়গাতে, যেখানে আমরা শারীরিক মানসিক সমস্ত দিক থেকে, আধ্যাত্মিক তো অবশ্যই, আমাদের ক্ষয় হয়। কলির এটাই নাম, কলি আমাদের ক্ষয় করিয়ে দেয় সমস্ত কিছু। তো এই ক্ষয় তো সার্বিকভাবে হবে, কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর এগেনস্টে তো হবে না। এই ক্ষয়টা যেহেতু সার্বিকভাবে হবে, সুতরাং সমাজের সর্বস্তরেই তার এফেক্ট হবে। যত রকম ইনস্টিটিউশনস আছে সব জায়গায় আপনি সেই ক্ষয় কম বেশি দেখতে পারবেন। কিছু জায়গায় কিছু ভালো মানুষ থাকলে কম দেখতে পারবেন, কিন্তু অল্প বিস্তর দেখতে পারবেন। তো এই ক্ষয়টারই এখানে অ্যাকচুয়ালি গণ্ডগোলটা আপনার ঘটবে। সেই কারণে কিছু মানুষ এক্সেমটেড হয়ে যাবে। এবার এই এক্সেমটেড হওয়ার অ্যাস্ট্রোলজিক্যালি একটা আমাদের কাছে উত্তর আছে। সেটা হচ্ছে, কারুর ছকের যদি খুব বেশি ভালো বুনট থাকে, স্ট্রেংথ থাকে, ভালো দশায় থাকে, অর্থাৎ বয়স অনুসারে খুব ভালো দশায় আছে বা অন্যান্য প্যারামিটার্স আর ওয়েল অফ, কিন্তু সেই মানুষটি কিছু অপরাধও করেছে, সেই অপরাধটি সেই ছকটা, যে ছকটা আমরা দেখি, অর্থাৎ যেটা প্রথম ছক দেখি লগ্ন ছক, তারপরে হাজার একটা তার ডেরিভেটিভস আছে, সব রকম ছকই আমরা দেখি, 16 প্রকারের তো অবশ্যই দেখি। এই 16 প্রকারের ছকের মধ্যে প্রথম যে ছকটা, সেই ছকটা থেকে বাকি ছকগুলো ডেরিভেটিভ তৈরি হয়েছে। এবার প্রথম ছকটা তৈরি হয়েছে আপনার বিগত জন্মের প্রারব্ধ কর্মফলের উপর দাঁড়িয়ে। অর্থাৎ আপনি যখন জন্মেছেন আপনার কোনো অধিকার ছিল না সেখানে যে আপনি কোন দেশে জন্মাবেন, কোন প্রান্তে জন্মাবেন,
আপনি রাতে জন্মাবেন না দিনে, আপনি পুরুষ জন্মাবেন বা মহিলা। হ্যাঁ, জেন্ডার ডিটারমিনেশন করা আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু যদি কোনো কারণবশত সেটা করা যেত তাহলে আপনার পুরুষ বা মহিলা সেটা বলে দেওয়া যেত, কিন্তু সেটা তো বৈজ্ঞানিকভাবে বলে দেওয়া যেত। অ্যাকচুয়ালি আমাদের 50-60 বছর আগেও আমরা কি হতো, সন্তান জন্মানোর সময় আমরা বলতাম পুত্র জন্মাচ্ছে না কন্যা জন্মাচ্ছে, এটাই ঠিক ছিল। ন্যাচারালি ভগবান যখন কোনো কিছুকে হিডেন রাখছে, যে এইটার বেশি জানার দরকার আপনার নেই, আপনি যদি সেখানে অতিরিক্ত মাতব্বরি করতে যান আপনার পাপ হবে। এবার তো গভর্নমেন্টও সিভিয়ার পানিশমেন্ট দিয়েছে, হ্যাঁ, এর জন্য যারা এসব হসপিটাল অবৈধভাবে চালায় বা এসব করে তাদের বেড়াগার একেবারে, হ্যাঁ, ধরা পড়লে তাদের অবস্থা একদম কাহিল করে দেবে, কারণ সিভিয়ার পানিশমেন্ট হয়েছে, বহু বহু ফোর্টিসাইড হয়েছে, বহু অত্যাচার হয়েছে, তার ফলে সিভিয়ার পানিশমেন্ট হচ্ছে, এখনো হচ্ছে যারা এসব নোংরা এবং অসাধু কাজের সাথে যুক্ত। তো এই কোনো কিছুই আমাদের কিন্তু এখতিয়ারের মধ্যে পড়ে না, অর্থাৎ আপনার ভারতবর্ষে জন্ম হবে না পোল্যান্ডে জন্ম হবে না গ্রিনল্যান্ডে জন্ম হবে, নোবডি নোস, অর্থাৎ আপনার হাতে কিচ্ছু নেই। আপনি জন্মাচ্ছেন আপনার প্রারব্ধ কর্মের ফল অনুসারে, এবং এই প্রারব্ধ কর্মের ফলটা আপনাকে, আপনি একটা নির্দিষ্ট পরিবার, একটা নির্দিষ্ট ক্ল্যান গোত্রের মধ্যে জন্মাচ্ছেন, আপনি যে সমাজের যে প্রান্তে পৃথিবীর জন্মান না কেন, সেই সমাজের প্রান্ত অনুসারে তার একটা কাঠামো আছে, একটা ধাঁচা আছে, সেই ধাঁচার মধ্যে আপনি ফিট করছেন। এইটার ওপর আপনার হাত নেই, আপনার হাত আছে যখন থেকে আপনার সেন্স জেনারেট তৈরি হবে, সেই সেন্স জেনারেশনের ওপরে আপনার ডেভেলপমেন্টাল প্রসিডিওরটা আপনি কিভাবে করছেন। অর্থাৎ আপনার মধ্যে সাত্ত্বিক গুণের প্রকৃতি বেশি আছে না আপনার মধ্যে রাজসিক বা তামসিক গুণের প্রবৃত্তি বেশি আছে, এই প্রবৃত্তিটা তৈরি করবে আপনার মধ্যে, সেটা আপনার কর্মফল। সুতরাং যে ছকটা আমরা দেখি, অর্থাৎ জন্মানোর সময় আমাদের সেই মুহূর্তের যে প্ল্যানেট পজিশন, স্ন্যাপিং 1 সেকেন্ডের মধ্যে আমরা একটা ছবি তুলি, সেই ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি আপনি পাচ্ছেন আপনার প্রারব্ধ কর্মের দ্বারা, তার উপর আপনার কোনো হাত নেই। তো এই প্রারব্ধ কর্মের দ্বারা আপনি যে আপনার কিছু মেটেরিয়াল কর্ম সঞ্চয় করেছেন, তার দ্বারা হয়তো আপনি এ জন্মে এক্সেমটেড হয়ে গেলেন। আপনি হয়তো এমন একটা ব্যক্তিকে বা এমন একটা প্রতিষ্ঠানকে দেখালেন যে দেখো এই ব্যক্তিটি বহু মানুষের ক্ষতি করেছে কিন্তু এর কোনো শাস্তি হলো না, আপনি আমি হয়তো দেখতে পেলাম না, কিন্তু কোনো না কোনো সময় তার শাস্তি তো হবে, কারণ এটা তো একটা নর্মাল প্রসিডিউর, পেতেই হবে আপনাকে, এর থেকে আপনার কোনো রেহাই নেই। অপরাধ করলে মানে এই মহাদেব নিজে কন্ট্রোল করে এই পুরো প্রসিডিওরটা, সুতরাং তার চোখ থেকে রেহাই পাওয়ার কোনো প্রশ্ন আশা করিনি। মকর লগ্ন হচ্ছে স্পিরিচুয়ালিটির অ্যাকচুয়ালি পরকাষ্ঠা, মানে একদম নন মেটেরিয়াল একটা জায়গা, এবং যেখানে ন্যায়, সততা, সত্যবাদিতা, অতিরিক্ত বেশি মেটেরিয়াল কাজকর্মের প্রতি ইনভলভমেন্ট মকর কখনো পছন্দ করে না। এই জন্য আমি বহুবার আলোচনায় বলেছি যে মকর চর রাশি হওয়া সত্ত্বেও তার যে মুভমেন্ট, সেই মুভমেন্ট করাতে প্রচুর বলের প্রয়োজন হয়, হ্যাঁ, যেটাকে ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স দিয়ে সেটাকে মোবিলিটিতে আনা যাবে না, হঠাৎ করে ধাক্কা মেরে নড়বে না, একটা কনস্ট্যান্ট আপনাকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে এবং অনেক ফোর্স, তবে এটা গতিশীল হবে। এটা হচ্ছে বেসিক প্রকৃতি মকরের। সেই জন্য মকর অ্যাকচুয়ালি চর রাশি হওয়া সত্ত্বেও অ্যাপারেন্টলি একটা স্থির রাশির মতন কাজ করে। সেই জন্য মকরে এসে সমস্ত প্ল্যানেট শান্ত হয়ে যায়, ধীর হয়ে যায়, কারণ যতক্ষণ আপনি শান্ত, আমরা অশান্ত কিসে হই, মনে হই, আত্মার ওপর প্রলেপন থাকে মন, মন ষষ্ঠ ইন্দ্রিয় আমাদের চিত্ত চাঞ্চল্য যেটাকে আমরা বলি সেটা তৈরি করে দেয়, তখন আমরা অশান্ত হয়ে পড়ি। হাত পায়ের মধ্যে যে ধরুন আমাদের যে বিকারগুলো লক্ষ্য করি, সেগুলো তো মস্তিষ্ক মনকে চালনা করছে এবং তার দ্বারা তার ইফেক্টটা আমরা বুঝতে পারছি। তো কজটা সেটা নয়, কজটা হচ্ছে আমাদের মন চঞ্চল হয়ে যাচ্ছে, এই চঞ্চলতাটাকে অত্যন্ত বেশি পরিমাণে রোধ করে। এই জন্য দেখবেন চন্দ্রের একটি নক্ষত্র দেওয়া আছে শ্রবণা এই মকর রাশিতে, যাতে চন্দ্রকে কন্ট্রোল করা যায়, কারণ চন্দ্র এত চঞ্চল, শনি যে ঘরটা 2.5 বছর ধরে যায়, চন্দ্র সেই ঘরটি যেতে 56 ঘন্টা সময় নেয়। শনি একটা নক্ষত্র ভোগ করে টেন্টেটিভলি 13 মাস,
আর চন্দ্র সেই নক্ষত্রটি ভোগ করে 23 ঘন্টার মতন। তো এবার বুঝে নিন যে দুজনের মধ্যে আকাশ আর পাতালের ডিফারেন্স। তো তার ফলে চন্দ্রের ঘরে শনির একটা নির্দিষ্ট সপ্তম দৃষ্টি, অর্থাৎ একটা কেন্দ্রীয় দৃষ্টি সবসময় থাকে, সোজাসুজি তাকিয়ে থাকে, যাতে ওকে কন্ট্রোল করতে পারে। এগুলো সব কিছুই চেক অ্যান্ড ব্যালেন্সের উপর নির্ভর করে, যাতে আমাদের গাড়িটা একটা নির্দিষ্ট পাটরির ওপরে ঠিকঠাক মতন চলতে থাকে। এটা তার সাথে কি হয়, স্থির, ধীর, হিতাকাঙ্ক্ষী, প্রত্যেকটা শব্দ খুব মন দিয়ে শুনবেন, সময়, অর্থ, মোক্ষকে গুরুত্ব প্রদানকারী, শাস্ত্রজ্ঞ, অত্যন্ত বেশি শাস্ত্রজ্ঞ, বেদান্ত, পণ্ডিত, মহাপণ্ডিত, অকুত ভয়, ভয় ডরহীন, অর্থাৎ যে কোনো অপরাধ করবে তার মধ্যেই ভয় থাকবে। মকরের মধ্যে কোনো ভয় নেই, কারণ মকর কখনো ভয়কে ডিনোট করে না। মকরের মধ্যে একমাত্র চন্দ্র থাকলে সে মানুষ খুব ভীতু হয়, মাথায় রাখবেন। কেন হয় সেটা পরে কোনোদিন বলে দেব। অকৃতদার হয়, অর্থাৎ মানুষের জন্য প্রচুর সেবা যত্ন করতে পারে, দানশীল হয়, অতীব ঠান্ডা প্রকৃতির মানুষ হয়, অতীব ঠান্ডা, এবং অনেক সময় নিয়ে সিদ্ধান্ত নেয়। হঠকারী এরা কখনো হয় না কোনো বিষয়ে। মকরের এত গুরুত্বপূর্ণ গুণাবলী রয়েছে। এই গুরুত্বপূর্ণ গুণাবলীর জন্য ভগবানের রাশি হচ্ছে মকর, দ্বাদশ রাশির মধ্যে উনি মকরকে প্রেফার করেন। সব থেকে হেভি ওয়েটেড রাশি, যাকে ক্যারি করা ইটস ভেরি টাফ ফর এ হিউম্যান বিং। তো আপনারা দেখেছেন যতদিন শনি এখান দিয়ে গোচর করেছে, তো স্যাটার্ন আমাদের কিভাবে এফেক্ট দিয়েছে, এবং আরও একটা ইফেক্ট স্যাটার্ন দিতে চলেছে, সেটা আপনাদের অলরেডি আমি বলেছি। দ্য প্রসেস হ্যাজ অলরেডি স্টার্টেড, এবং কিছুদিন বাদে তার একটা আরও ইফেক্ট বুঝতে পারবেন। এবার সার্বিকভাবে বলি, এইখানে আসলে যেটা সব থেকে বেশি প্রথম যেটা হবে, সেটা হচ্ছে যত রকম অন্যায়, এই অন্যায়গুলোর ওপর থেকে আমাদের বাড়িতে, আমাদের পাড়াতে, আমাদের ধরুন জেলায়, রাজ্যে, দেশে, দেশের বাইরে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যত অপরাধ সংগঠিত হয়েছে, অপরাধগুলোর অধিকাংশের ওপর থেকেই বলতে পারেন যে অন্যায়ের যে মানে প্রলেপ দেওয়া আছে, সেটা কিন্তু উঠতে থাকবে। কিছুটা তো অবশ্যই উঠবে, যার ফলে একটা সেকশন অফ পিপল তার ন্যায় বিচার, বা বলা যেতে পারে তার টিপ অফ দ্য আইসবার্গ সে দেখতে পারবে। নাম্বার 2 হচ্ছে মানুষের নর্মাল যে মোবিলিটি আছে, মোবিলিটি মানে আমরা এখান থেকে ওখানে যাচ্ছি, যাচ্ছি, এই মোবিলিটিকে ও রেস্ট্রিক্ট করে দেবে। কবে থেকে বুঝতে পারবেন? 19-20 তারিখের পর থেকে আরও বুঝতে পারবেন। এই মাসের আমি একদম মাসের শুরুতে আজকে অনুষ্ঠান করছি, তো এই মাসের আপনারা আর 15-16 দিন পর থেকে আপনারা এটা বুঝতে পারবেন যে মোবিলিটিটা ভীষণভাবে ক্র্যাক করছে। এবার আমাকে বহু লোক প্রশ্ন করেছে, প্যান্ডেমিক আবার হবে কিনা, এই হবে কিনা। প্যান্ডেমিক তো হয়েই আছে, প্যান্ডেমিক থেকে তো আমরা বেরোইনি এখন। কোনো সরকারি কোনো এরকম কোনো বিজ্ঞপ্তি জারি হয়েছে যে আমরা প্যান্ডেমিক মুক্ত হয়েছি, বা একদম আমাদের ইউএনের যে মানে হেলথ অর্গানাইজেশন তারা কোনো বিজ্ঞপ্তি জারি করেছে? জারি তো করেনি। প্যান্ডেমিকটা ছিল একটু চাপা অবস্থায় ছিল। এবার আমি অনেকবার বলেছি যে আপনারা স্যাটার্ন যেই না মার্গী গতিতে চলবে, মানুষ দিশাহীন হয়ে পড়বে। অর্থাৎ 12 ডিগ্রি থেকে শনি চলা শুরু করেছিল গত বছর, মোটামুটি অক্টোবর মাসের 11-12 তারিখের পর থেকে, এবং সে 5ই জুলাই পর্যন্ত, বিশেষ করে 12ই মে পর্যন্ত, তার 3.5 মিনিট গতি পর্যন্ত মানুষ কিন্তু যথেচ্ছাচারের ব্যবহার করেছে। অর্থাৎ যে রকম নিয়ম কানুন ইম্পোজিশন ছিল বাই দি অথরিটি, সেগুলো কিন্তু অধিকাংশ মানুষই মানেনি। আমি রাস্তাঘাটে দেখেছি মানেনি, আমার চোখে পড়েছে। এবার আমার চোখ কতটুকু অংশকে দেখছে, তার বাইরে যদি কেউ করে থাকে তো বেটার, কিন্তু করে থাকলে এই পরিস্থিতি কিন্তু এখন তৈরি যেটা হচ্ছে সেটা কিন্তু হতো না যদি মানতো। বিশেষ করে বাচ্চাদের, স্কুলগুলো সবে খুলছিল, এটা একটা কত বড় একটা জেনারেশনের ক্ষতি হয়ে যাচ্ছে, সেটা আজ থেকে 12-13 বছর পরে বোঝা যাবে, এই মুহূর্তে বোঝা যাবে না।
আমরা অনেক কর্ম করি না, যে কর্মের ফল আমরা তখন বুঝতে পারি না, অনেক পরে বুঝতে পারি। ব্রিটিশরা চলে গেছে 75 বছর হবে এবার, হ্যাঁ, এখন বুঝতে পারছি কি বরবাদিটা করে দিয়ে ওরা চলে গেছে এখানে, কি বরবাদি করে দিয়ে চলে গেছে এখন বুঝতে পারছি। আমাদের আমাদের সমাজের যত সমস্যা, আমাদের বাজেটের একটা বড় অংশ ডিফেন্সের জন্য লাগে, এইটা লাগতোই না আমাদের কোনো অংশে, এদের জন্য সমস্যা। সেই দিয়ে শয়ে শয়ে হসপিটাল, ডাক্তারখানা, স্কুল, কলেজ, উচ্চশিক্ষার জায়গা ভারতবর্ষকে ঢেলে সাজানো যেত সবার জন্য, সেটা না করে ওরা একটা সারা জীবনের জন্য বিড়ম্বনা খাড়া করে দিয়ে চলে গেছে। তো ওরা এভিল ব্রেন, দুষ্টু বুদ্ধির মানুষ, দুষ্টু কাজই করবে। দেখুন, ওরা তো আমাদের দেশের মানুষ নয়, ওরা বাইরে থেকে এসছে, বাইরের লোক বাইরেরই থাকে। ওরা এখানে বাধ্য হয়ে থাকতো, ওদের দেশের খাবার পাওয়া যায় না। নেপোলিয়ান ওদের বলতো নেশন অফ শপকিপার, দোকানদারদের জাতি বলতো ইংরেজদের। আমি ভীষণ ঘৃণা করি ইংরেজদের একটা কারণে, ওরা আমাদের দেশের মানুষের উপরে যা অকথ্য অত্যাচার করেছে, এটা কোনো বর্ণনার বাইরে। মানে ইরেসপেক্টিভ অফ হিউম্যান বিং, পশু পাখি, গাছপালা, বন জঙ্গল, খনিজ সম্পদ, আমাদের দেশের সম্পদ, আমাদের দেশের কালচার, কৃষ্টি, সব কিছু ওরা নষ্ট করে দিয়ে চলে গেছে শুধু নিজেদের স্বার্থে। এত বড় স্বার্থপর কোনো জাতি পৃথিবীর বুকে কোনো নেই, সেটা হচ্ছে ইংরেজরা। আমরা মাঝে মাঝে কলকাতায় অনেক বুদ্ধিহীন মানুষের কথা শুনি, এই তো এত সুন্দর একটা ডালুসি বানিয়ে গেছে অফিস পাড়া। আমার শুনে খুব হাসি লাগে। আমি বারবার বলেছি, বহু মানুষ ইতিহাস পড়েনি, সেই জন্য মানুষের দৃষ্টিশক্তিটা একটা নির্দিষ্ট ব্যারিয়ারের মধ্যে থাকে। যারা পড়েছে তারা জানে কি অত্যাচার আমাদের উপর করে গেছে ওরা। তো স্যাটার্ন তাকেও শাস্তি দিয়েছে, নিজেরাই ছেড়ে, এবং এখানকার সংগ্রামীদের চাপের ফলে তারা লাস্ট পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারেনি, চলে গেছে। তো শনি প্রত্যেককেই শাস্তি দেয়, পানিশমেন্ট, অপরাধ করলে পানিশমেন্ট পেতে হবে, এবং এমন পানিশমেন্ট পেয়েছে যে একেবারে ওইটুকু জায়গায় একেবারে গুটিয়ে গেছে। এখন আর কেউ নামগন্ধ নেয় না এবং খুব ঘৃণা ভরে নেয়। যেরকম আমি নিচ্ছি, সেরকম কোটি কোটি ভারতবাসী বা যে 62টা দেশে কলোনি করেছিল তারা প্রত্যেকেই নেয়, যাদের মধ্যে সামান্য বিবেক বুদ্ধি আছে তারা প্রত্যেকেই নেয়। তো স্যাটার্ন এখানে এসে আমি দুটো জায়গা বললাম। নাম্বার 3 হচ্ছে এডুকেশনের ফিল্ডে খুব ভালো একটা রেভলিউশনারি এফেক্ট দেবে, স্পেশালি যারা অনেক দিন ধরে কোনো একটা এডুকেশনাল লাইনে কাজ করছে, মানে রিসার্চ ওরিয়েন্টেড যারা কাজ করছে, বিশেষ করে যারা মেডিকেল ফিল্ডে কাজ করছে, অর্থাৎ বিভিন্ন মেডিকেল, বিভিন্ন কেমিক্যাল, বিভিন্ন ধরুন আমাদের বায়োটেকনোলজিক্যাল ফিল্ডে কাজ করছে, যারা মাইক্রোবায়োলজির ফিল্ডে কাজ করছে, তারা কিন্তু অসম্ভব ভালো এই সময় কাজ করতে পারবে। নাম্বার 4 হচ্ছে এই যে বর্তমান যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য আমাদের এই সিচুয়েশনের আরও কিছু অ্যাডভান্সড ড্রাগস বা এর কোনো ওষুধপত্র আবিষ্কার কিন্তু এ সময় ঘটতে পারে, দ্যাট ইজ এ হেভি চান্স। এবং এই সিচুয়েশনটা কিন্তু, আমি বারবার বললাম, সিচুয়েশনটা কিন্তু যায়নি, কোনো বিজ্ঞপ্তি নেই, ছিল একটু চাপা ছিল, মানুষ ভেবেছে কমে গেছে। তো রাস্তাঘাটে আমি 90% লোকের মুখেই মাস্ক পরতে দেখি না একদম। আর মাস্ক পরলে এখানে একটা সেই দাড়ির মতো পরে রাখে কানের এখান দিয়ে, একটা অদ্ভুত শেপে, যে কোনো কাউকে দেখলো, কোনো পুলিশ বা কাউকে, তখন মাস্কটাকে উঠিয়ে নেবে, চলে গেলেই আবার নামিয়ে নেবে, এরকম একটা, মানে ব্যাপারটা যেন কিছুই না। এরকম অদ্ভুত অদ্ভুত দৃশ্য মানুষের সচেতনতার অভাবের ফলে হয়, এবং সেই অভাবের ফলে স্যাটার্ন সেই পানিশমেন্টটা কিন্তু আমাদের দেবে। তবে এটুকু বলতে পারি, স্যাটার্নের এই যে এন্ট্রিটা হবে, এই এন্ট্রিটা কিন্তু স্যাটার্নের তৃতীয়বার এন্ট্রি। তৃতীয়বার শনি যখন এইখানটায় থাকবে, দেখুন একটা গ্রহ যখন বকরি হয়, বকরি হয়ে মার্গী হবে, অর্থাৎ প্রথমে সেই পথটা সে চলে যাচ্ছে, বকরি হয়ে আবার উল্টো দিকে আসছে, আবার মার্গী হয়ে যাবে, অর্থাৎ একটা পথ 3 বার যাচ্ছে। এই 3 বার যাওয়ার ফলে স্যাটার্ন মকর রাশিকে পুরো একবার পরিক্রমা করে নিয়েছে,
এবার লাস্ট ফেজেও 5 ডিগ্রি পরিক্রমা করছে, 5 ডিগ্রির থেকে একটু বেশি, 5.5 ডিগ্রি। তো এই পরিক্রমাকালে এই ঘরের ইফেক্টটা কীরকম দেবে সেটা ধরে বুঝে নিন। অর্থাৎ সমাজের কম বেশি সবাই কিন্তু অ্যাফেক্টেড হবে, কিন্তু মাত্রা কম থাকবে, দ্য ইন্টেন্সিটি উইল বি লোয়ার, ডিজিজের ইন্টেন্সিটিটা লোয়ার থাকবে। অর্থাৎ সেটা নিয়ে ভয় পাওয়ার খুব একটা, ডক্টররা যেরকম পরামর্শ দিচ্ছেন বা জ্ঞানী অভিজ্ঞ বিজ্ঞানীরা যেরকম দিচ্ছেন সেই মত অনুসারে চলবেন, সেগুলো মেনে চলবেন, তাহলেই হবে। অর্থাৎ আমাদের একটা বেসিক সমস্যা কি হয়েছে, সেটা হচ্ছে আমরা কোনো বিজ্ঞ মানুষের কোনো জ্ঞান কখনো নিই না। ও ডাক্তার বলছে, ও বলছে এরকম একটা ব্যাপার, মনে হয় যেন ও এটা কোনো সাধারণ ব্যক্তি। আরে ওই লোকটি 6 বছর পড়েছে, তারপরে কি এমবিবিএস একটা ডিগ্রি দিয়েছে, রেজিস্ট্রেশন দিয়েছে, তারপরে ও অনেক স্পেশালাইজেশন করে ওই চেয়ারে বসে রয়েছে। একটা জীবাণুর নাম পড়তে পারবে না একটা সাধারণ মানুষ, নর্মাল একটা আমাদের মতো র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানুষ, দাঁত ভেঙে যাবে তার পড়তে। সে মনে করছে লোকটি একটি জেনারেল মানুষ। একটা ডাক্তার কি একটা সাধারণ মানুষ হয় কখন? সে যখন বলছে আপনি মেনে চলুন, সুতরাং তার কথা মানতেই হবে, কোনো অপশন নেই। যারা সরকারি বিজ্ঞপ্তি দিচ্ছে বিভিন্ন, তারা তো ডক্টরদের থেকেই পরামর্শ নিয়ে দিচ্ছে। ডক্টরের কথা যে না শুনবে সে তো পস্তাবে, পরিষ্কার ব্যাপার। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে যেরকম আলাদা ইনস্ট্রাকশন আছে সেগুলো মানবেন, কিন্তু সমাজের মানে আমি সারা পৃথিবীব্যাপী বলছি, নট অনলি। এবার পৃথিবীর যে সকল দেশ এই গত বছর অক্টোবর মাসের 11 তারিখ থেকে এই বছরের মে মাসের 12 তারিখ পর্যন্ত এই প্যান্ডেমিক সংক্রান্ত যে সমস্ত নীতি নির্ধারণ বা যে সমস্ত কর্মকাণ্ডগুলো, রেস্ট্রিকশনগুলো যেগুলো ছিল, সেগুলোকে তারা একেবারে অক্ষরে অক্ষরে টু দ্য লেটার্স তারা পালন করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কম্পারেটিভলি কম হবে, অর্থাৎ তারা পানিশমেন্ট পাবে না। আবার আপনাদের মধ্যে বহু মানুষ আমাকে পরে প্রশ্ন করবে, এই দেশে তো হলো না, ওই দেশে তো হলো না। হ্যাঁ, আবার এরকমও অনেক লোক প্রশ্ন করবে, ওই দেশ তো মানেনি তাও হলো না। কোনো দেশ যদি নাও মানে, তাদের ওখানে গিয়ে দেখুন যে জনবসতির ঘনত্ব হয়তো খুব কম, দুটো মানুষের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিং ন্যাচারালি অনেক বেশি। আপনি যদি নর্দার্ন ইউরোপে চলে যান, সেখানে জনবসতির ঘনত্ব অনেক বেশি, আমাদের এখানে ধরাছোঁয়ার বাইরে জনবসতি। তারপরে মানুষের একটা সংখ্যাগরিষ্ঠ মানুষের কোনো সোশ্যাল কনসিয়াসনেস নেই, তাদের হাজার বললেও তারা শুনবে না, এরে তর্ক করবে। আপনি কি বলবেন? মনে করুন আমি একজন অ্যাস্ট্রোলজার হিসাবে কোনো একজন ব্যক্তিকে কোনো একটা পরামর্শ দিলাম যে আপনি এটা করবেন। এবার প্রত্যেকটা বাড়িতেই একজন আধা অ্যাস্ট্রোলজার আছে, এখন সব বাড়িতে একজন করে আধা ডাক্তার, একজন করে আধা উকিল, একজন করে আধা অ্যাস্ট্রোলজার। ল যেহেতু আমার নিজস্ব সাবজেক্ট, আমি বহু মানুষকে এরকম বলি, এরকম অর্বাচীনের মতন কথা বলবেন না, ওটা পাশ করতে যথেষ্ট খাটতে হয়, এত সোজা না এলএলবি বা MA LLM পাস করা। তো প্রচুর পড়াশোনা করলে তারপর পাস করতে পারা যায়, হ্যাঁ, আর প্রচুর মেমোরি লাগে তার জন্য। আর এরকম অ্যাস্ট্রোলজারও আছে যারা কি করে, বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখে তারা একটা কম্পাইলড অ্যাস্ট্রোলজার হয়ে গেছে, জ্ঞান দেয় ফোন করে, এটা ওখানে ছিল, ওটা ওখানে ছিল। সে আমাকে দিক, তাতে অসুবিধা নেই, আমি শুনি না সেগুলো। কিন্তু তারা কি করে, কোনো বাড়ির লোককেও জ্ঞান দেয়, এটা ডেঞ্জারাস। আমি বহু বাড়িতে দেখেছি, ডক্টর একটা প্রেসক্রিপশন করে দিয়েছেন, এবার ওখানে একটি ওই সব জানতা একটি লোক সেই প্রেসক্রিপশনটা নিয়ে একটা বিজ্ঞের মতন শেয়াল পণ্ডিত, সে বসে গেল সেই প্রেসক্রিপশনটা দেখতে। সে ওষুধের কম্পোজিশন কি সে নিজের জীবনে কোনো দিন পড়েনি, মেডিকেল কলেজের পাশ দিয়েও কোনো দিন যায়নি। এরকম একটি লোক একজন ডাক্তারবাবুর বা একজন ম্যাডামের প্রেসক্রিপশনটা দেখছে হাতে ধরে, তার ঔদ্ধত্য বুঝুন কত বড়। এবং তার থেকেও মহামূর্খ হচ্ছে সেই ব্যক্তিগুলো যে ব্যক্তিকে ওই প্রেসক্রিপশনটা দেখাচ্ছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। এটা মানুষের আমি ইউজুয়াল নোশান দেখেছি। কি ওষুধ দিল, সে হয়তো ওষুধের দোকানে বসে আড্ডা দেয়, 2-4টে ওষুধের নাম জানে। আপনি এটা আমাদের সমাজ ব্যবস্থাতেই পাবেন এরকম অদ্ভুত ঔদ্ধত্য। সেরকম আমি অ্যাস্ট্রোলজারদেরও দেখেছি। তখন একটা কিছু বললাম কাউকে, সে ওটা নিয়ে কাটাছেড়া করবে, এবং এমন লোক কাটাছেড়া করবে যে কোনোদিন অ্যাস্ট্রোলজির মানে এও পড়েনি, হ্যাঁ, যে কোনোদিন অথর্ববেদ পড়েনি, যে কোনোদিন শাস্ত্র পড়েনি, জানেই না, সে একটা জ্ঞান দিয়ে দিল, এটা এরম হলে ওটা হবে, ওটা হবে, শুনতে হয় বসে।
তো এই ধরনের যারা কাজকর্ম করেন তারা কিন্তু খুব সাবধানে থাকবেন, তারা কিন্তু পানিশমেন্ট পাবেন। যে বিষয়টা আপনারা জানেন না সেটা স্বীকার করবেন যে আমি জানি না, তাতে কোনো লজ্জার নেই। আমি 2-3টে সাবজেক্টের বাইরে বাকি কিছুই জানি না, পৃথিবীতে হাজার হাজার সাবজেক্ট, সবাই স্বীকার করবেন যেটা আমি জানি না, আর জানলে সেটা ভালো করে জানবেন। এবারে আমি নেগেটিভ পার্ট বলছি। নেগেটিভ পার্ট যেটা হবে সেটা মানুষের মধ্যে একটু জেলাস বা হিংসার উদ্রেক হবে। হিংসার উদ্রেক মানে খুব টাইনি ম্যাটারই হিংসার উদ্রেক হবে। মনে করুন ওই ফ্যামিলিটি আপনাদের পরিবারের থেকে 10,000 টাকা হয়তো বেশি আর্ন করে মান্থলি, এটাই আপনার একটা এনভিয়াস মেন্টালিটি তৈরি করবে, একটু হিংসুক মেন্টালিটি মানুষের মধ্যে অধৈর্য বৃদ্ধি করবে, অর্থাৎ ইমপেশেন্ট মেন্টালিটি মানুষের মধ্যে তৈরি হবে। নাম্বার 3, মানুষের মধ্যে যারা মানে ক্রনিক সুগারের পেশেন্ট আছেন, তাদের মধ্যে সুগার এবং কিডনি রিলেটেড ডিজিজে যারা ভুগছেন তারা কিন্তু খুব সাবধান। এই সময় কিন্তু এই সমস্ত রোগ ব্যামো বাড়তে পারে। কোনো রকম সিমটম দেখলে ডাক্তারবাবুদের শরণাপন্ন হবে। যারা ক্রনিক অর্থোপেডিক প্রবলেমে ভোগেন, বিশেষত লোয়ার লিমসে, কোমর থেকে নিচের পোর্শনে বা শোল্ডারের দুটো পোর্শনে যারা ভোগেন, তাদের কিন্তু এই সময় লকড হয়ে যেতে পারে এই সমস্ত জায়গায়। ফ্রোজেন শোল্ডার বা সাইটিকা জাতীয় প্রবলেম খুব ভোগাবে এই সময়। যাদের মনে করুন চুল পাকা অ্যাকচুয়ালি শুরু হয়েছে, আমার যেরকম শুরু হয়েছে, এই সময় কিন্তু একটু বেশি রকম পাক ধরতে পারে। এই সময় মানে এই বছরের ডিসেম্বর মাসে মোটামুটি 14 তারিখ পর্যন্ত এই সময়টা প্রিভেল করবে, একটু বেশি রকম হবে। নাম্বার 6 হচ্ছে যারা বিভিন্ন অর্থনৈতিকভাবে অনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত। খুব মন দিয়ে শুনবেন, অনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত তারা কিন্তু এ সময় প্রসিকিউটেড হবেন পরিষ্কারভাবে। ফলে যত পারবেন মানে অনেস্টির সাথে, এবং এরকম যদি করেও থাকেন তো সেই মানুষকে ফেরত দিয়ে দিন তার অর্থ, কনসার্ন মানি, না হলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। নাম্বার 7 যেটা বলবো, কেউ যদি আপনাকে ঠকিয়ে থাকে এ সময়, মনে করুন কেউ আপনার অর্থ নিয়ে চলে গিয়ে থাকে, আপনার কিন্তু প্রবল প্রবাবিলিটি আছে এই সময় তার জন্য একটা টিপ অফ দ্য আইসবার্গ আপনি দেখতে পারবেন পরিষ্কারভাবে। এটা পজিটিভ, উল্টো দিক থেকে বলছি, এটা পজিটিভ। নাম্বার 6, যাদের এই সময় সন্তান জন্মাচ্ছে, কবে থেকে? 27শে মে থেকে 14ই ডিসেম্বরের মধ্যে অসংখ্য সন্তানের জন্ম হবে সারা পৃথিবীব্যাপী। তো তাদের প্রত্যেককেই বলবো, যে স্টেজে আছেন এই সময়ের মধ্যে, প্রত্যেকেই কিন্তু ডক্টরের প্রত্যেকটা কথা টু দ্য লেটার্স মানবেন। এবং যারা ওয়ার্কিং লেডি আছেন, যাদের বাইরে বেরোতে হয় বিভিন্ন কাজকর্মের জন্য, তারা চেষ্টা করবেন যতটা সম্ভব ঘরে বসে বা ওয়ার্ক ফ্রম হোম এভাবে কাজ করা যায়, সেটা বেটার। নাম্বার 7, যারা আমাদের যে আমাদের ইন্দ্রিয়, তার মধ্যে স্পেশালি চোখ এবং কান, এই দুটো অর্গানের যারা মনে করছেন যে চোখের কোনো কারণে পাওয়ার বেড়ে যাচ্ছে বা আপনার হার্ড অফ হিয়ারিং তৈরি হচ্ছে, তারা এই সময় কিন্তু সমস্যা দেখলে অবশ্যই ডক্টর দেখাবেন এবং ছকটাকেও কাউকে দিয়ে দেখিয়ে নেবেন। খুব স্পেশালি চুল ওঠা যাদের হ্যাবিট আছে, বিশেষত ফিমেল আপনি যদি হন, এ সময় কিন্তু প্রচুর চুল ওঠার টেন্ডেন্সি তৈরি হবে। মহিলাদের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমিনাল পোর্শনে কিন্তু সমস্যা তৈরি হবে। যারা বিভিন্ন পথে ঘাটে বেরোন, পুরুষ মহিলা দুজনকেই বলছি, যারা বেরোন তাদের ক্ষেত্রে কিন্তু যারা পাবলিক টয়লেট ইউজ করেন তারা খুব সাবধানে করবেন, কারণ কোনো রকমে ইউরিন ইনফেকশন জাতীয় সমস্যা কিন্তু আসতে পারে এখান থেকে। নাম্বার 9, যারা বিভিন্ন জমি সংক্রান্ত মামলার সাথে যুক্ত আছেন এই সময়, মনে করুন মামলাটা আছে, এটা লেগেসি আছে, সেটা চলছে, সিভিল মামলা, নট এনি ক্রিমিনাল মামলা, যুক্ত আছেন, তাদের কিন্তু এই পার্টটাতে অনেকটা হাল হয়ে যেতে পারে। চেষ্টা করবেন আপনি যদি সামান্য ক্ষতি সাধন করে, অর্থাৎ ক্ষতি মানে কিছু মেটেরিয়াল ক্ষতি, আপনার হয়তো 2 কাঠা জমি থাকলো না,
সেইটা করেও যদি মীমাংসা করে নিতে পারেন তাহলেও আপনার জন্য ব্লেসিং ইন ডিসগাইজ হবে, আপনি অনেক সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবেন। স্যাটার্ন একবার কুম্ভে প্রবেশ করে গেলে কিন্তু সেখান থেকে সহজে বেরোতে পারবেন না, কারণ স্যাটার্নের দৃষ্টি দশম মঙ্গলের ঘরে পড়ে যাবে। তখন কিন্তু পরিস্থিতিকে আরও জটিল করে দেবে, অনেক মাতব্বর এসে হাজির হবে। সে মাতব্বরদের কিন্তু আপনি করতে পারবেন না, সেট অ্যাসাইড করতে পারবেন না। বারবার বলছি, কুম্ভ কিন্তু যে কোনো জিনিসকে পাবলিক করে দেয়, আর মকর কিন্তু সেই কাজটাই করে কিন্তু খুব পয়েন্টেড ওয়েতে ফাংশন করে, আর কুম্ভ সেটা করতে পারে না। খুব ব্যাপারটাকে ছড়িয়ে দেবে সেকেন্ডের মধ্যে, কাজটা করে দেবে কিন্তু অনেক লোকের মাথা, সেভারাল হেডস। নাম্বার 11, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের সাথে যারা যুক্ত আছেন তাদের মন কিন্তু খুব অশান্ত হয়ে যাবে। এইবার আসবো আমি অ্যাকচুয়াল যে ডেট দুটো আপনাদের প্রথমে বলেছিলাম, সেই ডেটটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদের রবি যে সময়, মানে 29শে অগস্ট থেকে 14ই ডিসেম্বর রবি সিংহ রাশির নবাংশে থাকবে। সিংহ রাশির নবাংশে থাকলে যে ফলটা রবি অ্যাকচুয়ালি দেয়, মানে মানে নবাংশগত অবস্থানে যে ফলটা দেয় সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে যারা একদম সেন্ট্রাল লেভেলে অ্যাডমিনিস্ট্রেশনকে কন্ট্রোল করেন, তাদের কন্ট্রোলটা খুব স্ট্রিক্ট হয়ে যাবে, খুব সেভিয়ার হয়ে যাবে। ফলে যারা বিভিন্নভাবে রাষ্ট্র কর্তৃক পানিশমেন্ট পেতে পারেন কোনো অপরাধের জন্য, তারা কিন্তু এই সময় অ্যাটল ক্ষমা প্রার্থী হিসাবে বিবেচিত হবেন না। নাম্বার 2 হচ্ছে, যারা বিভিন্ন অপরাধ করবেন এরকম মানসিকতার মধ্যে রয়েছেন, তাদের বলবো কদাপি করবেন না, এ সময় তো করবেনই না, ভুলেও নয়। খুব বড় রকম সমস্যায় আটকে যাবেন, খুব বড় রকম। প্রত্যেকটা প্ল্যানেটের কিন্তু নিজস্ব একটা ফল দেওয়ার আঙ্গিক আছে। থার্ড টাইম স্যাটার্ন যখন মকর রাশিতে প্রবেশ করবে, এই জাতীয় আমি বারবার বললাম যে অন্যায়ের ওপর থেকে যে প্রলেপগুলো রয়েছে সেগুলোর কিন্তু কিছুটা আপনাদের এখানে আপনাদের সামনে উন্মিলিত হবে। অর্থাৎ বহু মানুষের এমন ক্যারেক্টার আপনারা দেখতে পাবেন যাকে আপনারা সেইভাবে অ্যাজিউম করেননি, কিন্তু অন্যভাবে আপনার সামনে এখন সেই রূপটা পাল্টে গেছে, এরকম সিচুয়েশন হবে। যারা ভেহিকেল ড্রাইভ করেন, নিজে ড্রাইভ করেন এবং বা কেউ ড্রাইভ করছে সেই গাড়িতে আপনি চড়ছেন, দুজনের ক্ষেত্রেই বলছি ভেহিকেল খুব আস্তে চালাতে বলবেন, ভেরি কেয়ারফুল। হ্যাঁ, তার কারণ শুক্রের ঘরে দৃষ্টি থাকবে শনির, দশম দৃষ্টি। শুক্রের ঘরে যখন স্যাটার্নের দৃষ্টি থাকে তখন যে কোনো প্রকৃতির ভোগ্যপণ্য, অর্থাৎ তার মধ্যে ভেহিকেল সবার আগে আসে, তাছাড়া আসে আমাদের যত রকম ভোগ্যপণ্য আছে, সেটা মোবাইল হতে পারে, কম্পিউটার, ল্যাপটপ, এয়ার কন্ডিশন, আমাদের যত রকম আছে মোবাইল, এই সমস্ত কিছুর টেকনোলজি বেসড, সেগুলোর কিন্তু নিয়ন্ত্রণ করে তার, অর্থাৎ কন্ট্রোলড আপনারা এক্সিকিউশন করবেন। অতিরিক্ত এগুলোর এক্সিকিউশন করবেন না, তাহলে কিন্তু শারীরিকভাবেও চোখের উপরেও কিন্তু এফেক্ট দেবে। তুলার ঘর কিন্তু আমাদের, বিশেষ করে বলে দিই, আমাদের এই যে অংশ মুখ বরাবর টানা হয়, এই যে রাইট পার্টের অংশ, এই রাইট পার্টের অংশকে নির্দেশ করে মেলদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে লেফট পার্টের অংশ নির্দেশ করে। ফলে এই পার্টের মধ্যে যতগুলো অর্গান মুখের মধ্যে পড়ছে সব জায়গায় এফেক্ট করে। 2 নম্বর হচ্ছে স্কিন নিয়ে যাদের সেন্সিটিভিটি আছে, স্কিন রিলেটেড প্রবলেম, তারাও কিন্তু খুব সাবধানে এই সময় সচেতন থাকবেন। যারা সেন্সিটিভ তারা তো থাকবেন, যারা নয় তারাও কিন্তু থাকার চেষ্টা করবেন। আমি এবার একটু সার্বিক ক্ষেত্রে বলে দিই, বিভিন্ন দেশের মধ্যে বোন অফ কন্টেনশন যাদের মধ্যে আছে, পৃথিবীর বিভিন্ন দেশে, আমি একবার বলেছিলাম যে মঙ্গল হচ্ছে শক্তির উৎস, কারণ মঙ্গল আমাদের জমিকে নির্দেশ করে। আমাদের যত লড়াই হয়, শত লড়াই মুখ্যত জমি নিয়ে হয়, অর্থাৎ আমি এই অংশটির ওপরে আমার প্রভুত্ব স্থাপন করব, এটাই মেন। আমার সীমানা বাড়বে, তার মানে আমার ক্ষমতা বাড়বে, এটাই। আজও দেখবেন আমরা পূর্ব দিনে শাস্ত্রে যে কথা বলা রয়েছে
সেখানে একটি মানুষকে ধনী বা দরিদ্র বলা আছে, ক্লাসিফিকেশন আছে। ধনী মানুষ বলা আছে যার জমি আছে এবং যার গোল্ড আছে, এই দুটো জিনিস। অর্থের তো তখন কোনো ছিল না, তখন বার্টার বা ট্রেড পদ্ধতিতে আমাদের পুরো বাজারটি নিয়ন্ত্রণ হতো। তো তার ফলে আপনার কাছে কত গোল্ড আছে এবং কত জমি আছে। এখনও কিন্তু দেখবেন আমাদের মার্কেটে এখন মানি এসছে, যা দিয়ে আপনি সব কিছু পারচেস করতে পারছেন। বার্টার এবং ট্রেড সিস্টেম আমাদের চলে গেছে এখন, কিন্তু তবুও জমির প্রতি কিন্তু সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের একটা অদ্ভুত ধরনের গ্রিড আছে। কারণ মঙ্গল কিন্তু লোভ তৈরি করে। মঙ্গল লোভ তৈরি করে বলেই মঙ্গলের মধ্যে জার্মেন্টেশন পাওয়ার আছে। মঙ্গল পরবর্তী জেনারেশন তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করে। মঙ্গল সেনাপতি, সেনাপতির কাজ কিসে এগিয়ে যাওয়া, অর্থাৎ রাজার যে তার যে খাত্র ধর্মটি আছে সেই খাত্র ধর্মটি পুরোপুরি নিয়ন্ত্রণ করে যে তার জেনারেল। তো জেনারেল কি করবে? সে যখন যুদ্ধে যাবে, হয় সে অন্য দেশ অকুপাই করবে অথবা সে হেরে যাবে। সে যদি অকুপাই করতে পারে তাহলে সেই রাজার রাজ্যসীমা বৃদ্ধি হলো, তার সম্মান বৃদ্ধি পেল, সে যশস্বী হলো, হ্যাঁ, সে অনেক আরও প্রজার তিনি গার্জিয়ান হলেন, তার ক্ষমতা প্রতিপত্তি বৃদ্ধি পেল। তার মানে জমি। তো এই এতগুলো কথা এই কারণে বলছি যে এই সময় এই রিলেটেড জায়গায় কিন্তু গন্ডগোল হওয়ার প্রবাবিলিটি রয়েছে, যাদের মধ্যে পূর্ব গন্ডগোল ছিল পৃথিবীর যে সমস্ত রাষ্ট্রের মধ্যে। আমি কোনো রাষ্ট্রের নাম বলছি না, নট ইভেন আমাদের কোনো পার্শ্ববর্তী রাষ্ট্রের। পৃথিবীর যে দেশ মনে করে যে ওই দেশের ওই অংশ আমার, আর সংশ্লিষ্ট দেশটি মনে করছে যে না ওটি আমারই অংশ, কনফ্লিক্ট তৈরি হতে পারে। এবং কনফ্লিক্টটা যদি কোনো খুব বড় রকম প্ল্যাটফর্মে খুব 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 ডিপ্লোম্যাটিকভাবে ব্যাপারটাকে রেজলিউট না করা যায়, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক বেশি দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে, অনেক বেশি দূর। সেটা কিন্তু সামনের বছর জানুয়ারির আগে সেটাকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে। অ্যাজ এ হোল আপনাদের বলে রাখি একটা কথা, এই কথাটা এই এন্টায়ার প্রোগ্রামের মধ্যে যতগুলো কথা বলেছি তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে 12ই মে থেকে, এই যে 12ই মে স্টার্ট হলো, এখান থেকে 2025 সালের এপ্রিল মাস পর্যন্ত সারা পৃথিবীতেই কিন্তু অর্থনৈতিকভাবে একটুখানি মন্দার ভাব যাবে। এই মন্দার ভাবটি সামনের বছর 4-4.5 মাসের জন্য একটুখানি কাটবে। আমি আপনাদের প্রিসাইজলি বলছি, সেটা হচ্ছে মার্চ থেকে জুলাই সামনের বছর। আর তার পরের বছর সেটা হবে ফেব্রুয়ারি থেকে মোটামুটি অগস্ট, অর্থাৎ 4 মাস আর 5 মাস, এই 9 মাস, অর্থাৎ 2.5 বছর মানে 30 মাস। 30 মাসের মধ্যে 9 মাস, 3 বছর, ক্ষমা করবেন, 3 বছর মানে 36 মাস। এই বছরের মে থেকে বলেছি, তো 36 মাসের মধ্যে 9 মাস, তার মানে মোটামুটি 25 মাস, 2 বছরই কিন্তু ইকোনমিক্যালি স্লো গ্রোথ দেবে। অর্থাৎ আপনি যতটা এক্সপেক্ট করবেন সেই অনুসারে গ্রোথ আপনাকে দেবে না, তার থেকে কম দেবে। তার ফলে প্রত্যেকেই চেষ্টা করবেন যে কিছুটা অর্থ সঞ্চয় করা, অর্থাৎ সামনের বছর যখন ধরুন ফেব্রুয়ারি অনওয়ার্ডস, মার্চ থেকে একটু বেটার টাইম আসবে, সবাই মনে করবেন যে না না বেটার টাইমটা বেশি দিন যাবে না, আবার কিন্তু কন্ট্রোল করবে, বৃহস্পতিও করবে, স্যাটার্নও করবে, দুজনেই করবে। এবং রাহুও কিন্তু তখন একদম 10 ডিগ্রির মধ্যে নেমে আসবে এবং কেতুর নক্ষত্রে চলে আসবে। তার ফলে সেও কিন্তু মানির ফ্লোকে অডলি ডিস্ট্রিবিউট করবে, অর্থাৎ সমাজের কিছু মুষ্টিমেয় মানুষের হাতে মানিটা ওরিয়েন্টেড হয়ে যাবে, বাকি লোকেরা কিন্তু অধিকাংশ লোকের হাতে মানিটা প্রপারলি ডিস্ট্রিবিউশন হবে না। কোনো ব্যক্তিগত কোনোভাবে কাউকে বলার কোনো প্রয়োজন নেই, এটা সার্বিক ওয়ার্ল্ডে হবে এবং এটার জন্য প্ল্যানেট রেসপন্সিবল থাকবে। এটা যখন ঘটবে আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন। আর পৃথিবীতে চিরকালই ফ্রম দ্য বিগিনিং যুদ্ধবাজ কিছু মানুষ ছিল যারা মনে করে যুদ্ধ করলে হয়তো সমস্যার সমাধান হবে। পৃথিবীর কোনো যুদ্ধে কোনো সমস্যার সমাধান হয়নি, কোনো যুদ্ধে হয়নি, এবং একটা যুদ্ধ আরেকটা যুদ্ধের প্রতিহিংসা তৈরি করে।
আমি সিম্পল একটা উদাহরণ দিয়ে বলছি। নেপোলিয়ানের যখন পতন হয়, একদম সেন্ট হেলেনা দ্বীপে তখন যাকে নির্বাসন দেওয়া হয় 1815 সালে, 100 দিনের রাজত্ব করার পরেও এলবা দ্বীপ থেকে পালিয়ে এসে 100 দিনের রাজত্ব করে, রেইন অফ 100 ডেজ বলা হয়। তারপরে যখন সমগ্র ইউরোপীয়, তার সাথে রাশিয়াও একসাথে আক্রমণ করে, নেপোলিয়ানের পতন ঘটে। সেন্ট হেলেনাতে নেপোলিয়ানকে নির্বাসন দেওয়া হয়, যেখানে 1821 সালে নেপোলিয়ানের মৃত্যু ঘটে। সেই সময় নেপোলিয়ানের প্রতি চরম অত্যাচার করেছিল ইংরেজরা। আমি বললাম ইংরেজরা হচ্ছে সব থেকে ঘৃণ্য জাতি পৃথিবীর মধ্যে, যারা এরকম কাজ করে অভ্যস্ত সারা জীবন। তো খুব প্রতিহিংসা পরায়ণ তারা। তো সেই নেপোলিয়ান যখন মারা গেল, সেই নেপোলিয়ানের যিনি নাতি ছিলেন, তৃতীয় নেপোলিয়ান, তিনি কিন্তু ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল, পৃথিবীর প্রথম আধুনিক যুদ্ধ, 1854 থেকে 56 পর্যন্ত। সেই যুদ্ধে রাশিয়াকে প্রায় ধ্বংস করে দিয়েছিল, বিশেষ করে পূর্ব রাশিয়া, বলকান অঞ্চল, যে অঞ্চলে এখন যুদ্ধবিগ্রহ হচ্ছে, কৃষ্ণ সাগরের পার্শ্ববর্তী জায়গা, এখানে এখন বিভিন্ন রাষ্ট্র দেখবেন, বুলগেরিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, এস্তোনিয়া, ল্যাটভিয়া, লিথুয়ানিয়া, বেলারুশ, এই সমস্ত দেশ আছে পূর্ব ইউরোপে। এই সমস্ত জায়গায় ভয়াবহ যুদ্ধ হয়েছিল। ফ্লোরেন্স নাইটিঙ্গেল, যারা নার্সিং বিদ্যা করেন, এই যুদ্ধে প্রথম ফ্লোরেন্স নাইটিঙ্গেল সাহায্য করেছিল, প্রভূত সেবা যত্ন করেছিল, প্রচুর সৈন্য উন্ডেড হয়েছিল, প্রথম আধুনিক সমরাস্ত্রের ব্যবহার হয়েছিল এই যুদ্ধে। রাশিয়ার পক্ষে যোদ্ধা ছিল শুধুমাত্র ভূমিদাসরা, সার্ফরা। তার ফলে প্রচুর রাশিয়ান সৈন্য মারা গেছিল বা উন্ডেড হয়েছিল ব্যাডলি, কিন্তু পক্ষেরই সেবা যত্ন করেছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। সেখান থেকেই এই নার্সিং প্রফেশনে তার নাম যুক্ত আছে, সেবা। তো এই সেবাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি বলবো যথেষ্ট উপযোগী হবে, এবং আপনারা কিন্তু এটাকে অবশ্যই মাথায় রাখবেন। এটা কিন্তু খুব খারাপ জিনিস নয়। হ্যাঁ, তাই পৃথিবীর যে কোনো যুদ্ধ, আরেকটা যুদ্ধ বা তার আরেকটা যুদ্ধ, এই সমস্ত যুদ্ধের কিন্তু রূপরেখা তৈরি করে। হ্যাঁ, আবার সেই রূপরেখা আবার পরবর্তীকালে অন্যভাবে হয়েছিল, যখন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। অর্থাৎ একটা ক্ষোভের বহিঃপ্রকাশ হয় জনজাতির মধ্যে। তো পৃথিবীর বুকে যারা বিভিন্ন ওয়্যারমঙ্গার আছে, যারা বিভিন্নভাবে মনে করে যুদ্ধ করে শান্তি আসবে, কোনোদিন শান্তি আসে না যুদ্ধ করে। এত বড় বড় ওয়ার্ল্ড ওয়্যার হয়ে গেছে, আসে না। তার ফলে প্রত্যেকেই খুব সংযত থাকবেন। বহু মানুষ থাকবে যারা আরেকটা মানুষকে প্রভোক করতে পারে, এবং সেই প্রভোকেশন, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, খুব দ্রুত ছড়িয়ে যেতে পারে জাতীয় প্রভোকেশন। প্রত্যেকেই সংযত থাকবেন। কোনোভাবেই কিন্তু এটা আপনার পক্ষে খুব হিতাকাঙ্ক্ষী কোনো সিদ্ধান্ত হবে না। সংযত এবং শান্ত থাকাটাই এই সময়ের সব থেকে বড় ব্যাপার। না হলে কিন্তু বেশ গন্ডগোলের মধ্যে দিয়ে অতিবাহিত করতে হবে, যারা লাইন থেকে বাইরে বেরিয়ে কাজ করবার চেষ্টা করবেন বলে মনে করছেন। আমি লাস্ট একটু লগ্ন ভিত্তিক বলে দিই। যারা অগ্নিকারক তত্ত্বে, অর্থাৎ 1, 5, 9 যাদের লগ্ন আছে, অর্থাৎ মেষ, সিংহ, ধনু লগ্ন আছে, তারা কিন্তু ভীষণ সাবধানে থাকবেন এই সময়। ভেরি কেয়ারফুলি কাটাবেন। কাজের জায়গায় প্রচুর চাপ সৃষ্টি হতে পারে, বা আপনি যে কাজ করে অভ্যস্ত তার থেকে ওভারবার্ডেন্ট অফ ওয়ার্ক আপনাকে করতে হতে পারে। বাট ভয় পাবেন না। স্যাটার্ন হচ্ছে, আপনি যদি অনেস্টি মেনটেন করেন এবং আপনার রিকোয়ার্ড ওয়ার্ক যদি আপনি করতে পারেন, আপনার কিন্তু কোনো সমস্যা হবে না। পেটের সমস্যা থেকে 3টে লগ্নের মানুষেরাই খুব সাবধানে থাকবেন। পেট একদম আমাদের গ্যাস্ট্রো পোর্শনে সমস্যা হলে কিন্তু সঙ্গে সঙ্গে ডক্টর দেখাবেন, যাতে কোনো রকম ফার্দারেন্স কোর্স অফ কিছু না করতে হয় এরকম সিচুয়েশানে। আর নাম্বার 3 হচ্ছে, যারা সন্তান নেবেন ভাবছেন এ সময়, নিয়ে ফেললে সেটা আলাদা ব্যাপার। যদি সন্তান নেবেন প্ল্যান করছে, তাহলে সেটা অন্তত 24শে নভেম্বরের পরে, অর্থাৎ বৃহস্পতি বক্রত্যাগ করার পরে নেবেন, তাহলে সেটা আরও বেশি ফলপ্রসূ এবং বেটার এফেক্ট দেবে এ সময়ের ক্ষেত্রে। অ্যাজ এ হোল সংযত এবং শান্ত জীবনযাপন করবেন, মাথা গরম কিছুতেই করবেন না। তার কারণ মঙ্গলও বক্রী হতে চলেছে, এবং 24শে অগস্টের পর থেকে কিন্তু মঙ্গল তার খড়তাপূর্ণ যে এফেক্ট সেটা দেওয়া শুরু করে দেবে। বাট ফলে কেয়ারফুল, সেটা আমি বলে দেবো যখন সময় আসবে। নাম্বার 2 হচ্ছে পৃথ্বীকারক
যে রাশি আছে অর্থাৎ বৃষ রাশি, তার সাথে কন্যা রাশি, আমাদের আমাদের বৃষ রাশি, কন্যা রাশি এবং তার সাথে মকর রাশি, এই যে পৃথ্বীকারক রাশি আছে, এই পৃথ্বীকারক রাশির ক্ষেত্রে আপনাদের বলবো সময় মাঝারি থেকে একটু বেটার যাবে, বাট পয়সা বহু জায়গায় আটকে থাকবে। হ্যাঁ, মানির প্রপারলি ফ্লো মানে ইনওয়ার্ড সাপ্লাই বা আউটওয়ার্ড সাপ্লাই কোনোটাই আপনার ক্ষেত্রে কিন্তু এখন খুব একটা জেনারেটেড হবে না। যারা ব্যবসা করছেন তারা খুব সংযতভাবে ব্যবসা করবেন, বেশি ক্রেডিটে বিজনেস এ সময় না করাই শ্রেয়। আর বাড়ির পরিবেশ এনভায়রনমেন্টকে খুব শান্ত রাখবার চেষ্টা করবেন, কোনোভাবেই কোনো বিপজ্জনক বা কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো কথাবার্তা সেগুলো বলবেন না, শোনার চেষ্টা বেশি করবেন রাদার দেন বলার, ধৈর্য রাখার চেষ্টা করবেন যতটা সম্ভব। নাম্বার 5 হচ্ছে যতটা সম্ভব চেষ্টা করবেন ভেহিকেল যেগুলোতে গতি আছে, এরকম গাড়ি ঘোড়া বা মোটর বাইক সাইকেল, সেগুলো নিজে রাইড না করা, যতটা সম্ভব কাজ এগুলো না করেই করা যায়, পাবলিক ভেহিকেল বা ট্রান্সপোর্ট ইউজ করা, সেগুলো করাই বেটার, বা কাউকে প্রভোক না করা, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। একটা স্পেসিফিক জিনিস বলছি, যারা মনে করুন এমন বাথরুমে স্নান করেন যে বাথরুম পিছল আছে, খুব সাবধান, বাথরুম ভালো করে ক্লিন করে নেবেন। কোনোভাবে কোনো জল আছে এরকম কোনো জায়গায় কিন্তু আপনার পদস্খলন হতে পারে এবং সেখান থেকে কিন্তু কোনো চোটাঘাত আপনার লাগতে পারে। ইভেন মাথার ফ্রন্টাল পোর্শন এবং ডান দিকের এই প্যারাইটাল পোর্শনে কিন্তু আপনার চোটাঘাত লাগতে পারে, এখান থেকে সাবধান থাকবেন। ইভেন এই আমাদের যে আইব্রো আছে, আইব্রোর থেকে নিচের অংশে এবং ডান দিকের যে গাল আছে, এই আপার যে চোয়াল যে জ পর্যন্ত চোটাঘাত লাগতে পারে, রাইট শোল্ডারেও চোটাঘাত লাগতে পারে, একটু সাবধানে ব্যাপারটা খেয়াল করবেন যাতে সাধারণভাবে চলা যায়। বাড়ির পরিবেশ শান্ত রাখবেন এবং নতুন কিছু এ সময় জাম্পিং বা এরকম কিছু করবার চেষ্টা করবেন না, জাস্ট 4টে মাস একটু থিতিয়ে থাকুন, সেডিমেন্টেড ভাবে থাকবার চেষ্টা করুন। বায়ুকারক যে 3টি আছে রাশি, অর্থাৎ মিথুন, এদিকে হচ্ছে তুলা, ওদিকে কুম্ভ, এগুলো যাদের রেসপেক্টিভ লগ্ন আছে তাদের ক্ষেত্রে বলে রাখি সময় কিন্তু টাফ আছে, বেশ টাফ টাইম যাবে। পিতার স্বাস্থ্যের প্রতি কিন্তু অত্যাধিক নজর দেবেন, সন্তানের স্বাস্থ্যের প্রতিও অত্যাধিক নজর দেবেন। বোধ সন্তান, অর্থাৎ আপনি যদি মধ্যেখানের ক্যারেক্টারটি হন, আপনার আগের জেনারেশন পিতা, পরের জেনারেশন সন্তান, ইউ আর দ্য কমন ফ্যাক্টর। তো আপনি এই ফ্যামিলি অফ ওরিয়েন্টেশন এবং ফ্যামিলি অফ প্রোক্রিয়েশন দুজনের মধ্যে ব্যালেন্স ফিজিক্যালি, মেন্টালি, ফাইন্যান্সিয়ালি রাখার চেষ্টা করবেন। যাদের ক্ষেত্রে বৃদ্ধ বৃদ্ধা আছে, বিশেষ করে পিতা, তারা কিন্তু একটু বেশি খেয়াল রাখবেন। বাচ্চাদের ক্ষেত্রেও বেশি খেয়াল রাখবেন, বিশেষত যারা অ্যাডলোসেন্ট এজে আছেন তাদের ক্ষেত্রে একটু বেশি খেয়াল রাখবেন। নাম্বার 2 হচ্ছে হাজব্যান্ডের প্রতিও কিন্তু খেয়াল রাখবেন। যারা মনে করুন যে খুব একটু আধুনিক পোশাক আশাক পরেন, পুরুষ মহিলা দুজনকেই বলছি, তারা জুতো চেষ্টা করবেন ফ্ল্যাট পরার। কোনোভাবে কিন্তু জুতো থেকে আপনার কিন্তু পায়ে মোচ আসতে পারে বা অ্যাঙ্কেলে কোনো ডিফেক্ট আসতে পারে, এই জাতীয় সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। তো এটা থেকে একটু সাবধান থাকবেন। লিগামেন্টেও চোট লাগতে পারে, লোয়ার অ্যাবডোমেনেও সমস্যা আসতে পারে, প্রচণ্ড ল্যাথার্জি এবং প্রচণ্ড পরিমাণে জড়তা বা ইনার্শিয়া আপনার জীবনে তৈরি হতে পারে এ সময়, সেটা থেকেও কিন্তু একটু কাটিয়ে উঠবার চেষ্টা করবেন স্পিরিচুয়াল বিভিন্ন কাজকর্ম করা, বা ছোটোখাটো বাচ্চা কাচ্চাদের সাথে কাজকর্মের সাথে যুক্ত থাকা, বাচ্চাদের পড়ানো, এই সমস্ত প্রফেশনের সাথে যুক্ত থাকতে পারেন, বা অন্যান্য কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য বেটার ফল দেবে। আর একটা জিনিস আপনাদের বলে দিই, সেটা হচ্ছে যারা বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত আছেন, বিশেষত চাকরি, তাদের কিন্তু এই সময় গ্রোথটা খুব স্লো দেবে, ভেরি স্লো। যদি আপনাদের কোনোভাবে 27শে মের মধ্যে গ্রোথ না দিয়ে থাকে, যদি খুব ফিবল দশায় থাকে, তাহলে গ্রোথ দেওয়ার চান্সেস হচ্ছে লেস দ্যান, আমি বলবো 20%।
আর যদি ভালো দশায় থাকতেন তাহলে একটু পার্সেন্টেজ ছিল, কিন্তু এই সময়টা কিন্তু একেবারে গ্রোথলেস দেবে। আপনি হয়তো ভাবলেন যে আপনার সেপ্টেম্বর মাসে একটা গ্রোথ হলো হয়তো 20%, আপনি ভাবলেন আমি যা বলেছি সেটা না, সেটা হয়তো প্রিডেস্টেইন ছিল, আগে থেকেই সেটা সেট করা ছিল। এই সময়ের মধ্যে সেট করে, অর্থাৎ এই সময় মানে এই 12ই জুলাই থেকে সেট করে সেটা মোটামুটি নভেম্বর মাসের 3rd উইক পর্যন্ত, এই সময়ের মধ্যে কিন্তু আরও প্রিসাইজলি বললে 14ই ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনাকে দেবে না। এই টাইমের মধ্যে দিলেও সেটা শেষের দিকে দিতে পারে, এই মুহূর্তে দেওয়ার চান্স নেই। দিলে সেটা আগে প্ল্যান করা ছিল, বর্তমানে কোম্পানি হয়তো সেটাকে প্রোভাইড করছে। এই সিচুয়েশনটা হবে। চলাফেরা করবেনও সাবধানে যথেষ্ট সম্ভব। বিশেষ করে অর্থোপেডিক পোর্শন কিন্তু যারা একটু বাল্কি আছেন তারা কিন্তু একটু বেশি সাবধানে থাকবেন এবং ওয়েট কমানোর চেষ্টা করবেন যথারীতি, না হলে কিন্তু কোনোভাবে ওবেসিটি রিলেটেড সুগার বা অন্য কোনো হাইপার টেনশন এই জাতীয় সমস্যা আপনার উপরে গ্রো করতে পারে। লাস্ট যে পোর্শন সেটা হচ্ছে কর্কট, বৃশ্চিক এবং মীন জলকারক যে 3টে রাশি আছে, যাদের রেসপেক্টিভ লগ্ন আছে, এদের জন্য কিন্তু মাঝারি থেকে একটু বেটার এফেক্ট দেবে। দেখুন, স্যাটার্ন কোনোদিন কেন্দ্রে থাকলে, শনি যদি কোনো অবস্থায়, বিশেষ করে বক্রী অবস্থায় যদি কেন্দ্রে অবস্থান করে, সেটা কিন্তু খুব যে উপযোগী ফল দেয় তা নয়, কারণ আপনার উপরে অত্যধিক চাপ বাড়িয়ে দেবে সে কেন্দ্রে থাকলে। আপনাকে কোনোভাবে ও পুরোপুরি রেগুলেট করবে, আপনাকে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, আপনাকে এসকেপ করতে দেবে না ও। তো তার ফলে চেষ্টা করতে হবে যতটা সম্ভব যে এর আমরা যারা কাজ করি, সেটা চাকরি হোক, ব্যবসা হোক, যে কোনো, সে কাজে যতটা সম্ভব মানে অথেন্টিসিটি আমরা মেনটেন করতে পারি। কোনো রকমভাবে যতটা আমাদের পে করছে সেই পরিমাণ কাজ আমরা যাতে তাদের দিতে পারি এবং সততার সাথে দিতে পারি, অনেস্টির সাথে, সেটা যাতে আমাদের মাথায় থাকে। ম্যারেজের ক্ষেত্রে যারা পরিকল্পনা করছেন তাদের জন্য কিন্তু এই সময় বেটার আছে। স্পেসিফিক্যালি আপনারা অনেকে হয়তো বলতে পারেন, সপ্তমে শনি আছে, কর্কট লগ্নে, ম্যারেজ কিভাবে হবে? হ্যাঁ, ম্যারেজের যোগ আছে, আপনি ম্যারেজের ক্ষেত্রে চেষ্টা করতে পারেন, বাট ম্যারেজটা করবেন বছরের শেষে গিয়ে, এই মুহূর্তে করবেন না। পাত্রপাত্রী পছন্দটা করতে পারেন, বিশেষত আপনি যদি পাত্রী হন তাহলে পাত্র পছন্দ কিন্তু অবশ্যই করতে পারেন এই সময়। মাতার স্বাস্থ্য বিষয়ে খুব সচেতন থাকবেন, পিতার স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকবেন, কিন্তু মাতার ক্ষেত্রে বেশি থাকবেন। বিশেষত মায়ের হরোস্কোপে যদি এ সময় কোনো খারাপ দশা চলে বা কোনো খারাপ প্ল্যানেটের যোগ আছে, যে যোগটা এই সময় প্রিভেইলিং আছে, তারা কিন্তু একটু বেশি পরিমাণে সচেতন থাকবেন, না হলে কিন্তু সমস্যার সৃষ্টি করবে। নাম্বার 4 যেটা বলার, এই সময় যারা ফ্ল্যাট বা ভেহিকেল কিনবেন বলে বলছেন তারা কিনতে পারেন, কিন্তু চেষ্টা করবেন অগাস্ট মাসের 24 তারিখের মধ্যে পারচেস করা। এটা কিন্তু প্রথম বলে দিলাম। বহু মানুষ বলে যে ভাদ্র মাসে পারচেস করা যায় না, প্রসঙ্গে বলে দিই ভাদ্র মাসে সব কিছু পারচেস করা যায়। ভাদ্র মাসের ওয়েট নেওয়ার মতন ক্ষমতা বহু মানুষের থাকে না। ভাদ্র মাস অত্যন্ত শুভ মাস, ভগবান নিজে পূর্ণ অবস্থায় ধরিত্রীতে এসেছিলেন ভাদ্র মাসে, সুতরাং ভাদ্র মাসে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ভাদ্র মাসে রবি তার মূল ত্রিকোণে থাকে, তার ফলে টেম্পারেচারটা একটু হাই থাকে। যখন বৃষ্টি হলো, যখন হলো না তখন টেম্পারেচারটা হাই থাকে। সেই জন্য বহু মানুষ অ্যাভয়েড করে, বা বিভিন্ন রকম কুসংস্কার আছে আমাদের শাস্ত্রে। কোনো জায়গায় ভাদ্র মাস সম্পর্কে কিছু বলা নেই, কোথাও বলা নেই। যেটা বলা রয়েছে সেটা রয়েছে পৌষ মাস সম্পর্কে বলা রয়েছে এবং চৈত্র মাস সম্পর্কে বলা রয়েছে, কারণ বৃহস্পতি ব্রাহ্মণ নিজের ঘরে থাকে, তার ফলে প্রচুর ব্রাহ্মণ সেখানে এসে জমা হয়। তো তার দরুন রাজা যখন তার ঘর দিয়ে, ব্রাহ্মণের ঘর দিয়ে পাস করে, মানে দেবগুরুর ঘর দিয়ে পাস করে, তখন মাঙ্গলিক কার্য করতে বারণ করে, কারণ তখন শর্টেজ অফ পুরোহিত হয়ে যায়, প্রপারলি শাস্ত্র জানা লোকের অভাব ঘটে সে সময়, সেই কারণে বারণ করে। ভাদ্র মাসের সাথে কোনো সমস্যা নেই। একজন মানুষ প্রশ্ন করেছে, সেই সূত্রে উত্তরটা দিলাম। যদি ল্যান্ড পারচেস করতে চান তাহলে করতে পারেন, বা এই সময় যদি রেজিস্ট্রি করতে চান করতে পারেন, যা খুশি করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবং বিশেষ করে 24 তারিখের পরে, যেরকম একদিকে
মঙ্গলের নেগেটিভ এফেক্ট তৈরি হবে, সেরকম আরেক দিকে বৃহস্পতিরও নবাংশ চেঞ্জ হবে। বৃহস্পতি চলে আসবে আবার তুলা রাশির নবাংশে। তো সেই দিক থেকে ভেহিকেল পারচেস করার জন্য কিন্তু, বা ধরুন ফ্ল্যাট বা দোকান বা কোনো হোটেল রেস্টুরেন্ট বা এই সমস্ত কমার্শিয়াল পারপাসে কিছু কেনা আপনারা কিন্তু করতে পারেন। বিবাহের যোগ খুব বেটার আছে, বিবাহের চেষ্টা করতে পারেন। সন্তান নেওয়ার জন্য খুব বেটার যোগ আছে, বাট আমি বলবো সেটা অ্যাটলিস্ট নভেম্বর মাসের ফার্স্ট উইকটাকে ক্রস করে তারপর নেবেন, তাহলে কোনো সমস্যা আপনার ক্ষেত্রে আর হবে না। অ্যাজ এ হোল সময়টা একটু সাবধানে কাটাবেন, এই সময়টা একটু টাফ টাইম আছে, প্রত্যেকের জীবন দিয়ে উপলব্ধি করবেন। বেশ কিছু আনপ্রেসিডেন্টেড ইভেন্ট এ সময় ঘটবে, যে ইভেন্টগুলোকে ঠিক নর্মাল বলা যায় না। যত সংযত থাকবেন তত বেটার থাকবেন, যত শান্ত থাকবেন তত বেটার থাকবেন, কম রিয়াকশনারি হবেন, বেশি কথা বলবেন না, শুনবেন বেশি, বলবেন কম, রিয়াকশন কম দেবেন যে কোনো কথায়, হটকারী হবেন না, চিন্তা ভাবনা করে কাজ করবেন, এবং কোনো বিজ্ঞ লোক যদি কোনো কথা বলে সেটি দয়া করে শুনবেন, সেটা যে ফিল্ডের যে লোক হন না কেন, তার মতকে গুরুত্ব দেবেন। আর নাম্বার 2 আরেকটি কথা যেটা আপনাদের খুব প্রিসাইজলি বলে দিই, সেটা হচ্ছে এই সময় যদি কখনো কোথাও পরিবারের মধ্যে থেকে শুরু করে পাড়া বা এরকম কোনো জায়গায় কোনো বিবাদ বিসম্বাদ তৈরি হয়, প্রথম চেষ্টা করবেন সেটা যদি আপনার নিয়ন্ত্রণাধীন থাকে তাহলে সেটাকে শর্ট আউট করা। কার দোষ কার গুণ সেটা বিচার করবার প্রয়োজন নেই, শর্ট আউট করা। যদি না পারেন তাহলে অ্যাটলিস্ট নিউট্রালাইজ থেকে এমন কোনো বিজ্ঞ ব্যক্তিকে ডেকে আনা যিনি সেই কাজটি করতে পারেন, অর্থাৎ ব্যাপারটা যাতে না ছড়িয়ে যায় কোনোভাবে। হ্যাঁ, ছড়িয়ে গেলে কিন্তু জিনিসটা অনেক দূর যাবে এবং সেটার এগেনস্টে একটা বাজে রকম এফেক্ট হতে পারে। প্রত্যেককে একটা জায়গায় কনসেন্ট্রেটেড অবস্থায় থেকে কাজ করবেন এবং অপরের ভালোর জন্য কাজ করবেন, নিউট্রাল থেকে কাজ করবেন, যতটা সম্ভব সংযত রাখবেন নিজেকে, শরীরের দিকেও নজর রাখবেন, যে সমস্ত বিধিনিষেধ দেওয়া হচ্ছে সেগুলো টু দ্য লেটার্স আর কি মেনে চলবার চেষ্টা করবেন। আর অ্যাজ এ হোল বড় কিছু বলার নেই আপনাদের। বৃষ্টিপাত বা বর্তমান সময় নিয়ে বহু মানুষ প্রশ্ন করেছে। আপনারা দেখবেন ভারতবর্ষের প্রায় সর্বত্রই কম বেশি বৃষ্টিপাত হচ্ছে। এখন সাদার্ন বেঙ্গলে বৃষ্টি হচ্ছে না কেন, আমরা সাদার্ন বেঙ্গল থেকে ক্যালকুলেশনটা করছি। তো নর্থের দিকে এখন প্রাবল্যটা বেশি আছে। বৃহস্পতি যেই না স্লো হবে অ্যাকচুয়ালি ও 10-11 তারিখের পর থেকে সামান্য স্লো হবে, এবং 23-24 তারিখের পর থেকে আরও স্লো হবে। বকরি হয়ে যাওয়ার পরে কিন্তু সাদার্ন বেঙ্গলে যথেষ্ট বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত কিন্তু হবে এবছর, প্রচুর হবে। আমি আজকেও যে কথা বলছি, আমি 2 মাস আগেও সে কথা বলেছি। সারা পৃথিবীতে হবে, বৃষ্টিপাতের যোগ আছে এবছর প্রচুর, এবং অনেক দিন ধরে বৃষ্টি হবে। সারা বছর লোকে পুজোর জন্য অপেক্ষা করে থাকে, যদিও দুর্গাপুজোর সময় প্ল্যানেট পজিশনটা একেবারেই ভালো থাকবে না। যতটা সম্ভব গাইডলাইন্স বা সচেতনতা আছে সেগুলো মেনে চলবেন। তবুও বলছি, বৃষ্টি হওয়ার কিন্তু প্রবল প্রাবল্য আছে এ সময়। এবং তারপরেও যেরকম এবছরও শীতকালে বেশ কিছুদিন বৃষ্টিপাত হয়েছে, এবছরও কিন্তু সেই রকম যোগ আছে। সুতরাং সেটা নিয়ে বর্তমান হয়তো অস্বস্তি কষ্ট হচ্ছে, বৃষ্টি খুব বিক্ষিপ্তভাবে আঞ্চলিক বা খুব লোকালাইজড রেইনফল হচ্ছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বৃহস্পতির মুভমেন্ট আছে নর্দার্ন সাইডের দিকে, সেই কারণে নর্দার্ন বেল্ট জুড়ে বৃষ্টিপাতটা বেশি হচ্ছে। এই না সাদার্ন সাইডের দিকেও পজিশন নেবে, সঙ্গে সঙ্গে ও কিন্তু সাদার্নের দিকেও বৃষ্টিপাত আস্তে আস্তে করাবে। চিন্তা নেই, বৃষ্টি কিন্তু হবে, নিয়ে কোনো প্রশ্ন নেই। ভালো থাকবেন প্রত্যেকে এবং সংযত থাকবেন। আমি বকরি বৃহস্পতির ওপরে প্রোগ্রামটা করব, সেটা 19 বা 20 তারিখ প্রোগ্রাম করে আপনাদের করে দেবো। তারপরে মান্থলি যেভাবে করা যায় সেগুলো করব। একটু ধীরে করবো, এই সময়টা একটু টাফ আছে, আমারও কিছু কাজকর্ম আছে পার্সোনাল, সেগুলো করতে হচ্ছে। সব মিলিয়ে একটু আস্তে। সাউন্ড নিয়ে বহু মানুষ অভিযোগ করেন। হ্যাঁ, এই সাউন্ডের সমস্যাটা হচ্ছে কারণ ফোনটি আমার হাত থেকে পড়ে গত মাস দেড়েক আগে ভেঙে গেছে, তার ফলে সাউন্ডের জায়গাটা আরোই সমস্যা তৈরি হয়েছে। আমি এখন এটা লাগিয়ে রেখেছি, এটা কিন্তু একদম ফলস আছে, অ্যাকচুয়ালি এটা কিছু নেই, অভ্যাসবশত লাগানো রয়েছে। আমার এটা খোলা রয়েছে, মানে ডিরেক্টলি এখান থেকে আমার এই কথার উপরই রেকর্ডিংটা হচ্ছে।
তো একটু কষ্ট করে তেমন হলে একটু ইয়ারপিস লাগিয়ে শুনবেন, একটু বাড়িয়ে শুনবেন। আর আমি চেষ্টা করছি যে এই সমস্যাটা যাতে শর্ট আউট হয়ে যায় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ভালো থাকবেন, নমস্কার।